নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকের আলোচ্য বিষয়বস্তু মঠ, ট্যাক্স, মামলা, স্থায়ী সমাধান এই সংক্রান্ত। নিজস্ব জমিতে স্থায়ী মঠ গুছিয়ে বসতে না বসতেই একটি অপ্রকাশিত উপদ্রব দেখা দিয়েছিল। মঠ প্রকৃতপক্ষে বিদেশ প্রত্যাবৃত নরেন্দ্রনাথ দত্তের বাগান বাড়ি। এই অছিলায় মিউনিসিপ্যালিটি মঠের ওপর বড় অঙ্কের কর ধার্য করল। এই বৃহৎ পরিমাণ কর দেওয়া তখন মঠের পক্ষে সাধ্যাতীত। এদিকে ম্যাথর পায়খানা পরিষ্কার করা বন্ধ করে দেয়। এ বিষয়ে মঠবাসীদের প্রতিক্রিয়া সম্বন্ধে ধারণা করা যাবে মঠের তৎকালীন ম্যানেজার স্বামী প্রেমানন্দজির একটি চিঠির অংশ থেকে। তিনি স্বামী রামকৃষ্ণানন্দজিকে 1900 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর তারিখে লিখেছেন, জায়গা হলেই মামলা সঙ্গে সঙ্গে। মিউনিসিপ্যালিটি ট্যাক্স ধরেছে প্রায় কিছু কম 207 টাকা। আমরা বলেছি পাবলিক প্লেস অফ ওরশিপ, এখানে ট্যাক্স হতে পারে না, কাজেই মামলা। এখন হচ্ছে হুগলিতে। রাখাল এই নিয়ে বড়ই ব্যস্ত ও উদ্বিগ্ন। 28শে জানুয়ারির দিন মামলার দিন পড়েছে। স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দজি পৌরসভা কর্তৃপক্ষকে বুঝাবার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত মঠ কর্তৃপক্ষকে মামলা রজ্জু করতে হয়। নিম্ন থেকে উচ্চ আদালতের পরপর বিচার হয়। ইংরেজ জেলাশাসক পরিদর্শনে আসেন। এই মামলা নিয়ে স্বামী ব্রহ্মানন্দকে দীর্ঘদিন পরিশ্রম করতে হয়। শেষ পর্যন্ত 23শে ফেব্রুয়ারি 1901 সালে কলকাতার উচ্চ আদালতের মঠের পক্ষে রায় দেন। শ্রীরামকৃষ্ণের সাধারণ উৎসবের পূর্বদিন এই শুভ সংবাদ মঠে পৌঁছালে মঠবাসীগণ শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ সাহায্যের স্পর্শ অনুভব করে উৎফুল্ল হন। বেলুড় মঠের জমি নিষ্কর ঘোষিত হয়।
23শে ফেব্রুয়ারি 1901। অতঃপর পৌরসভার পক্ষ থেকে এই ধরনের সমস্যা আর কখনোই দেখা যায় না। বরাহনগর মঠ, আলমবাজার মঠ ও নীলাম্বর বাবুর বাগান বাড়িতে অবস্থিত মঠের মতো বেলুর গ্রামে সংস্থাপিত নতুন মঠের জীবনধারা আবর্তিত হতে থাকে। নতুন তৈরি শ্রীরামকৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করে এই মন্দিরের বর্তমান পরিচয় মঠের আদি মন্দির বা ঠাকুর ঘর, শ্রীরামকৃষ্ণ যে আদর্শের প্রতিভূ, যা তার জীবন ও বাণীতে প্রতিভাত, সে আদর্শের রশ্মি কেন্দ্র শ্রীরামকৃষ্ণ মন্দির। চিরপ্রেরণাপ্রদ সে আদর্শ ব্যক্তি ও গোষ্ঠী জীবনে রূপায়িত করবার জন্য মঠবাসীগণ দৃঢ় প্রতিজ্ঞ এবং সমগ্র মঠ জীবন এই লক্ষ্যের অভিমুখী। কয়েক মাসের মধ্যেই স্বামী বিজ্ঞানানন্দজি মঠের নিজস্ব জমিতে একটি দোতলা সাধুনিবাস ও তার পিছনে পূর্ব পশ্চিমে বিস্তৃত ঠাকুর বাড়ি তৈরি করেছিলেন। নতুন শ্রীরামকৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণের নিত্য পূজার প্রবর্তন হয়েছিল 9ই ডিসেম্বর 1898 সালে। নতুন শ্রীরামকৃষ্ণ মন্দিরের নিচতলায় ছিল রান্নাঘর, ভাঁড়ার ঘর, খাবার ঘর ইত্যাদি। পূর্বের সিঁড়ি দিয়ে উঠে উত্তর দক্ষিণে বিস্তৃত ঢাকা বারান্দা বা নাট মন্দির। তার দক্ষিণ দিকে কুড়ি ফুট বাই 11 ফুট মাপের ঘরটি গর্ভমন্দির বা ঠাকুর ঘর, আর তার পাশের উত্তর দিকের ঘরটি ছিল ঠাকুরের শয়ন ঘর। এই দুটি ঘরের পিছনে উত্তর দক্ষিণে বিস্তৃত লম্বা একটি ঘর সাধারণত সাধু ব্রহ্মচারীদের ধ্যান জপের জন্য ব্যবহৃত হতো।
দোতলার পূর্ব পশ্চিম প্রান্ত জুড়ে লম্বা বারান্দা। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বর্তমানে শ্রীরামকৃষ্ণের পুরনো মন্দির যাকে বলে, সেইটিই ছিল তখন প্রধান মন্দির। তখনও নতুন মন্দির গড়ে ওঠেনি। গর্ভ মন্দিরের পশ্চিম দেওয়াল ঘেঁষে শ্বেত পাথরের বেদি। বেদির ওপরে দেওয়ালে ছিল সুন্দর পঙ্খের কাজ। বেদির ওপর চাঁদোয়া ও কাঠের সিংহাসনের ওপর ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের পট। শ্রীরামকৃষ্ণের ব্যবহৃত ইষ্ট কবচ বেদির ওপর একটি কৌটার মধ্যে রাখা হতো। এ প্রসঙ্গে খুবই দুঃখজনক ব্যাপার, 12ই মার্চ 1931 সালে কোনো কারণে সেই ইষ্ট কবচ সহ আরো কিছু পুরানো জিনিস, বাসনপত্রাদি ঠাকুরঘর থেকে চুরি হয়ে যায়। বেদির মধ্যে ছিল আত্মারামের কৌটা শ্রীজি, যা বিশেষ বিশেষ দিনে বের করে পূজা করা হতো। বেদির সম্মুখে একটি কাঁচের বাক্স, মধ্যে ছিল শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত পাদুকা। স্বামীজি, শ্রীমা ও মহারাজের মহাসমাধির পরই তাদের প্রতিকৃতি 3টি পৃথক কাঠের সিংহাসনে স্থাপন করে বেদির পাশে রাখা হয়েছিল। প্রতিদিন সেখানে পুষ্প অর্ঘ্য দেওয়া হতো। এই ঠাকুর বাড়িতেই নিত্য পূজা ও বিশেষ পূজাদি অনুষ্ঠিত হয়েছে এক নাগারে প্রায় 40 বছর। এখান থেকেই আত্মারামের কৌটা শ্রীজি সরিয়ে নিয়ে মঠের চতুর্থ অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজি স্থাপত্য কলার অপূর্ব নিদর্শন বর্তমান শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের বেদিতে প্রতিষ্ঠিত করেন 14ই জানুয়ারি 1938 সালে। সেই সময় থেকে পূজাদি আজও এখানেই অনুষ্ঠিত হচ্ছে। মঠবাসীগণের গভীর বিশ্বাস, আত্মারামের কৌটা তথা শ্রীজিতে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন্ত উপস্থিতি অনুভব ব্যক্ত। একদিন স্বামীজির ইচ্ছা হয় এই বিশ্বাসের সত্যতা যাচাই করা। তিনি মনে মনে প্রার্থনা করেন, ঠাকুর, তুমি যদি সত্য সত্যই থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলিকাতায়, কিন্তু তার বেলুড় মঠে আসার কোনো কথা ছিল না। স্বামীজি পরদিন কোনো কাজে কলিকাতায় গিয়েছিলেন। মঠে ফিরে শুনতে পেলেন যে গোয়ালিয়রের মহারাজা জ্ঞান ট্র্যাঙ্ক রোড ধরে গাড়িতে যাচ্ছিলেন। পথে নেমে তিনি নিজের ভাইকে মঠে পাঠিয়েছিলেন স্বামীজি মঠে আছেন কিনা জানবার জন্য। স্বামীজি মঠে নেই জানতে পেরে মহারাজা চলে যান। স্বামীজি খবর শুনে চমকে ওঠেন। তিনি তড়িৎ গতিতে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের কৌটা তথা শ্রীজিতে মাথা ঠেকিয়ে বলতে লাগলেন, ঠাকুর, তুমি সত্যি, তুমি সত্যি, তুমি সত্যি। এই ঠাকুরঘর সম্পর্কিত চমৎকৃত ঘটনার উল্লেখ আমরা বিবেকানন্দ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর তার রচনার একাংশে, ঠাকুরের নামে পাছে কোনো সম্প্রদায় গড়িয়া ওঠে এই জন্য স্বামীজি বেলুড় মঠ নির্মিত হওয়ার পর ঠাকুরের বর্তমান আসনে ঠাকুরের ছবি বসাইয়া পূজা করতে দেন নাই। তখন রেশমি রুমালে অঙ্কিত একটি ওঙ্কার টাঙাইয়া রাখা হইত এবং তাহার পূজা হইত। পরে স্বামীজি একদিন রাত্রে কি একটা ভীষণ দেখিয়া পরদিন নিজ হস্তে আসনে ঠাকুরের ছবি বসাইয়া দেন।
তদবধি আজ পর্যন্ত অদ্য পর্যন্ত সেই ছবি পূজা হইতেছে। 1330 সালে লেখা উদ্বোধন এ বিষয়ে সাক্ষ্য দেয়। বলাই বাহুল্য, এই ধরনের ঘটনার মাধ্যমে মঠবাসীদের বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হয়। আলোচ্য সময়ের মধ্যে মন্দিরে নিয়মিত পূজা করেছেন স্বামী প্রেমানন্দজি, কখনো বা স্বামী সুবোধানন্দজি, কখনো কখনো পুজো করেছেন স্বামী ধীরানন্দজি, ব্রহ্মচারী জ্ঞান মহারাজ, স্বামী শারদানন্দজি, এমনকি স্বামী বিবেকানন্দ। এই মন্দিরেই শ্রী শ্রী ঠাকুরের নিত্য পূজা ও বিশেষ পূজা অনুষ্ঠিত হতে থাকে। শ্রীরামকৃষ্ণ বলতেন, যেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ, জপ, ধ্যান, ধারণা, প্রার্থনা, উপাসনা করেছে, সেখানে তার প্রকাশ নিশ্চয়ই আছে জানবি। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে। তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তার দর্শন হয়। স্বামী শারদানন্দজি রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এ বিষয়ে সাক্ষ্য দেয়। এই কথা মঠের এই ঠাকুরঘর সম্বন্ধে আক্ষরিকভাবে সত্য। এখানে সকাল সন্ধ্যায় অপরাহ্নে কখনো সারা রাত ধরে সাধু ব্রহ্মচারীগণ প্রাণ ভরে শ্রী শ্রী ভগবানের স্মরণ মরণ করেছেন, আজও করে চলেছেন। কেউ কেউ ভাবে উদ্বুদ্ধ হয়ে উঠেছেন, কেউ বা সমাধিস্থ হয়েছেন। আজও এই সাধনার ধারা অব্যাহত। স্বামী অচলানন্দজির সাক্ষ্য থেকে জানা যায় একটা চমৎকার ঘটনা। প্রতিদিনকার মতো স্বামী প্রেমানন্দজি ঠাকুর ঘরে এসে পূজার আসনে বসেছেন। অকস্মাৎ সেখানে উপস্থিত হয়েছেন স্বামীজি। স্বামী প্রেমানন্দজিকে উঠিয়ে দিয়ে তিনি নিজে পূজকের আসনে বসলেন, পূজা আরম্ভ করলেন। শ্রী শ্রী ঠাকুরের পাদ পদ্মে পুষ্পার্ঘ্য দিয়ে নিজের মাথার উপর অর্ঘ্য স্থাপন করলেন। তারপরই তিনি গভীর ধ্যানস্থ হয়ে গেলেন। দীর্ঘ সময় পরে তাঁর ধ্যান ভাঙল। আসন ছেড়ে তিনি যখন বেরিয়ে এলেন, তার আরক্তিম মুখমণ্ডলের জ্যোতিতে তাকে দেখাচ্ছিল অপরূপ। উপস্থিত সকলে স্বামীজিকে প্রণাম করলেন। স্বামী প্রেমানন্দজির সেবা পূজাও ছিল আত্মবৎ। একদিন তিনি একখানি নতুন কাপড় শ্রী ঠাকুরকে নিবেদন করে পরতে যাচ্ছিলেন। হঠাৎ তিনি ভাবচক্ষে দেখেন শ্রী ঠাকুর তাকে বলছেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নতুন কাপড় পরছিস, আর আমার কাপড় যে কেটে দিয়েছে, আমায় তুই কি আর ভালোবাসিস না? তিনি ঠাকুর ঘরে যান, সঙ্গে একজন ব্রহ্মচারী। তারা অবাক হয়ে দেখেন ছবিতে পরানো শ্রী ঠাকুরের কাপড় কখন একটি ইঁদুরে কেটে দিয়েছে। এই আদি ঠাকুর ঘর তড়িঘড়ি তৈরি করতে হয়েছিল, আর শ্রীরামকৃষ্ণের স্থায়ী মন্দির হয়েছিল পরিকল্পনা অনুযায়ী। স্বামীজির চিন্তা ভাবনা যথাসম্ভব অনুসরণ করে স্বামী বিজ্ঞানানন্দজি সরকারি স্থপতি শ্রী গাইথারের সাহায্যে নকশা তৈরি করেছিলেন। শোনা যায় 3টি নকশা তৈরি হয়েছিল, তাদের একটি স্বামীজি অনুমোদন করেছিলেন। তাছাড়াও 2টি সূত্র থেকে ভাবী মন্দির সম্পর্কে স্বামীজি চিন্তা ভাবনার কিছু আভাস পাওয়া যায়। স্বামী শিষ্য সংবাদ সূত্রে জানা যায় যে স্বামীজি প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্পকলার সমাবেশ করতে চেয়েছিলেন এই মন্দিরে। তিনি বলেছিলেন, বহু সংখ্যক
জড়িত স্তম্ভের ওপর একটি প্রকাণ্ড নাট মন্দির হবে। তার দেওয়ালে শত সহস্র প্রফুল্ল কমল ফুটে থাকবে। হাজার লোক যাতে একত্র বসে ধ্যান জপ করতে পারে, নাট মন্দিরটি এমনই বড় করে নির্মাণ করতে হবে। আর শ্রীরামকৃষ্ণ মন্দির ও নাট মন্দিরটি এমন ভাবে একত্র গড়ে তুলতে হবে যে দূর থেকে দেখলে ঠিক ওঙ্কার বলে ধারণা হবে। মন্দির মধ্যে একটি রাজহংসের ওপর শ্রী শ্রী ঠাকুরের মূর্তি থাকবে। আজও যাকে বার্ডস আই ভিউ বলে, সেই ওপর থেকে দেখলে মন্দিরকে ওং মতোই দেখায়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভারতবর্ষের মন্দির ও স্থপতি দেখলে আমরা দেখতে পাবো নাট মন্দির এবং গর্ভ মন্দির আলাদা আলাদা ভাবে থাকে। স্বামীজি পরিকল্পিত শ্রীরামকৃষ্ণ মন্দির এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন। স্বামী অখণ্ডানন্দজি তার একখানি মূল্যবান চিঠিতে লিখেছেন, স্বামীজি মঠের জমির ওপর দাঁড়িয়ে ভাবী মন্দির সম্বন্ধে তাকে যা বলেছিলেন তা সেই চিঠির একাংশ এইরকম। আমি তাহার কাছে ভাবী মঠের নকশার কথা পাড়িলাম। তা শুনিয়া স্বামীজি কি রকমে কোথায় তাহার সেই অর্ধচন্দ্রাকার মঠ মন্দির প্রতিষ্ঠিত হইবে এবং মন্দিরের মধ্যে দেওয়ালের গায়ে বড় বড় কুলুঙ্গিতে যেরূপে যত দেবদেবী ও পৃথিবীর যাবতীয় মহাপুরুষ ও মহাজনগণের বিগ্রহ স্থাপিত হইবে এবং যেরূপে মন্দিরের মধ্যস্থলে শ্রী শ্রী ঠাকুরের বেদির ওপর হীরা চুনি পান্না খচিত সদা সমুজ্জ্বল একটি ওঙ্কার থাকিবে, তাহাই তিনি আমাকে ভালো করিয়া বুঝাইয়াছিলেন। এ প্রসঙ্গে উদ্বোধন 31তম বর্ষ সাক্ষ্য দেয়। স্বামীজির এসব চিন্তা ভাবনা ও তার অনুমোদিত মন্দিরের নকশা সম্মুখে রেখে গড়ে উঠেছে বর্তমান বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মন্দির। 1938 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির ধর্ম, সংস্কৃতি, শিল্প এই সব কিছুর সমন্বয়ের পাদপীঠ। পৃথিবীর সব জাতির মানুষের চাহিদা মেটাতে সক্ষম এই মন্দির। বেলুড় মঠ কালে হয়ে উঠবে মানবের মহামিলনের তীর্থস্থল, এই ছিল স্বামীজির স্বপ্ন। প্রাচীন এই মন্দিরেই সন্ধ্যারতির পদ্ধতি ও তার সহযোগী স্তোত্র, সঙ্গীত ইত্যাদি বিবর্তিত হতে হতে বর্তমানে স্থায়ী রূপটি ধারণ করেছে। মাদ্রাজে যাওয়ার পূর্বে স্বামী রামকৃষ্ণানন্দজি সন্ধ্যারতির যে পরম্পরা গড়ে তুলেছিলেন তাই অনুসরণ করা হচ্ছিল নীলাম্বর বাবুর বাগানে মঠ স্থানান্তরের পর। ঠাকুরের তিথি পূজার দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 1898 স্বামীজি তাঁর স্বরচিত গান খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময় ইত্যাদি উপস্থাপন করেন, যা স্বামী প্রেমানন্দজি 6 মার্চ 1898 তারিখের চিঠির অংশে তিনি লিখছেন যে আরত্রিক ভজনটি তিথি পূজার দিন নীলাম্বর বাবুর বাগানে দুপুরে ভোগারতির পর প্রথম গাওয়া হয়েছিল। এই ঘটনার আরেকটুকরো স্মৃতি, স্বামীজি এই সময় নিজে পাখোয়াজ বাজিয়ে স্বরচিত খণ্ডন ভববন্ধন ভজনটি সম্যক রূপে গাইলেন। হরি মহারাজ ঘণ্টা বাজালেন, কেউ কেউ বা কাঁসর বাজালেন ইত্যাদি। খুব চমৎকার জমেছিল। স্বামীজির স্মৃতি সঞ্চয়ন স্বামী নির্লেপানন্দজি রচিত গ্রন্থ এ বিষয়ে সাক্ষ্য দেয়। সেদিন থেকেই যে অতীতের আরতি স্তবগুলি বর্জন করা হয়েছিল এবং এই নতুন গানটি চালু হয়েছিল তা মনে হয় না, কিন্তু যখন গানটি নিয়মিত চালু হলো তখন একটা সমস্যা দেখা দিল। ওই নতুন রচিত গান দুবার গাইলেও আরতি সম্পূর্ণ হয় না। এ বিষয়ে স্বামীজি দৃষ্টি আকর্ষণ করা হয়। স্বামীজি তখন বেলুড়ে নতুন মঠ বাড়িতে বাস করছিলেন। স্বামীজি আরো 7টি শ্লোক রচনা করে প্রথম শ্লোকটির
সঙ্গে জুড়ে দিলেন। এবার আরতির গান জমে উঠল এবং আশ্চর্যের বিষয়, এই গানে শ্রীরামকৃষ্ণের নাম পর্যন্ত নেই, অথচ 4টি যোগের সমন্বয় মূর্তি, এক মহান ঈশ্বর অবতারের স্তুতি এই গানে প্রকটিত হয়েছে। স্বামী শিশু সংবাদ সূত্রে জানা যায় যে মঠ নীলাম্বর বাবুর বাগানে থাকাকালীন নভেম্বরের 1898 স্বামীজি ওং হ্রিং হৃতং এই স্তবটিও রচনা করে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে লেখাটি দিয়ে বলেছিলেন, দেখিস এতে কিছু ছন্দ পতনাদি দোষ আছে কিনা। শিষ্য তখন স্তবটি একটি কাগজে নকল করে নেন, যা আমরা স্বামী শিশু সংবাদের পূর্বকাণ্ড এ বিষয়ে সাক্ষ্য দেয়। এবং তার 4-5 দিন পরেই তিনি স্বামীজিকে শিষ্যের দ্বারা জিজ্ঞাসিত হন যে শেষ স্তবটায় কোনরূপ সংশোধন দরকার দেখলি কি। শিষ্য জানান যে তখনও পর্যন্ত তিনি স্তবটি ভালো করে পড়ে দেখেননি। দুঃখের বিষয়, স্তবের মূল কপি হারিয়ে যায়। স্বামীজির মহাসমাধির প্রায় 4 বছর পরে শিষ্যের নিকট যে নকলখানি ছিল সেটি খুঁজে পাওয়া যায় এবং স্তবটি তৎকালীন উদ্বোধনে প্রথম ছাপা হয়। কিন্তু তার আগে 10ই ফেব্রুয়ারি 1904 খ্রিস্টাব্দে প্রকাশিত বীরবাণীতে স্থান পায় এই স্তবটি। সুতরাং অনুমান করা যেতে পারে যে স্তবটি 1904-এর প্রথম দিকে মঠের সন্ধ্যারতিতে যুক্ত হয়েছিল। 6ই ফেব্রুয়ারি 1898 মাঘী পূর্ণিমার দিন হাওড়ার রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণের পট প্রতিষ্ঠাকালে পূজার ঘরে বসেই স্বামীজি শ্রী শ্রী রামকৃষ্ণের সুপ্রসিদ্ধ প্রণাম মন্ত্র ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ এই রচনা করেছিলেন এবং ওং হ্রিং হৃতং স্তবটির শেষে স্বামীজি রচিত এই প্রণাম মন্ত্রটিও যুক্ত হয়ে বর্তমান আরত্রিক ভজনে স্থান লাভ করে। তবে প্রণাম মন্ত্রটি স্তবটির সঙ্গে কবে প্রথম যুক্ত হয়ে গীত হতে শুরু করে তা এখনো জানা যায়নি। শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর তাঁর আলোকচিত্র পুরানো ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের বাঁ পাশে স্থাপিত হয় এবং সেই সময় থেকেই প্রতি সন্ধ্যায় আরত্রিকের পর দেবী প্রণাম ও সর্বমঙ্গলে শিবে এটি গাওয়া হতে থাকে। আজ এ পর্যন্ত। ওম শান্তি 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 হরি ওম। ต तत्सत् श्रीरामकृष्णाय